এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণের ডিটেলসে ক্লাস। এর আগের ক্লাসে আমাদের হয়ে গেছে স্বরবর্ণ সম্পর্কে, আজকে আমরা করব ব্যঞ্জনবর্ণ সম্পর্কে। তো চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি। ব্যঞ্জন বর্ণ তোমরা প্রত্যেকেই জানো স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সম্পর্কে, তবু আরেকবার নিজেরা একটু এই ক্লাস থেকে দেখে নিতে পারো, যাতে তোমাদের সেই জিনিসগুলো আরো মাথায় থাকে। যে সকল বর্ণ ব্যঞ্জন বর্ণ সম্পর্কে এখন আমরা জানবো। যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ব্যতীত স্পষ্টভাবে উচ্চারিত হতে পারে না, সেই সকল বর্ণগুলিকে ব্যঞ্জন বর্ণ বলে। কি বলেছে যে সকল বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয়, সেই বর্ণগুলিকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণের সংখ্যা হলো 35টি। আর এই তথ্যটি আমরা নিয়েছি কি বামনদেবের বই থেকে, তোমরা সেখান থেকে পারলে দেখে নিতে পারো। আর তোমরা প্রত্যেকেই জানো যে ব্যাকরণে বামনদেব চক্রবর্তী কিন্তু অথেন্টিক ধরা হয়। যেমন রয়েছে কি ক, খ, গ, ঘ, উম। এখানে দেখো যে প্রত্যেকটি বর্গ এখানে আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, এবং পরবর্তী যে বিষয়গুলো আমরা জানবো এই বর্গগুলি তোমাদের কিন্তু সে বিষয়ে কাজে লাগবে। এখানে দেখো প্রত্যেকটি বর্ণ যখন উচ্চারণ করব, এখানে ক, কয়ে হসন্ত ক, খ, গ, ঠিক এরকম ভাবে প্রত্যেকটি নিচে কি হসন্ত চিহ্ন হবে। এখানে দেখো 5টি বর্গের কথা বলা রয়েছে। তারপরে দেখো রয়েছে কি অন্তস্থ জ, বয়সীন র, ল, ব, প্রত্যেকটি নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে। তালিবর্ষ, মূর্ধনস্য, দন্তস্ব, হ। আর শেষে রয়েছে কি দেখো এখানে অনুস্বার হবে, নটা হবে না, অনুস্বার এবং কি বিসর্গ। এইগুলি ছাড়াও আরো অতিরিক্ত কয়েকটি বর্ণ রয়েছে, সেগুলি হলো ডয়বিন র, ঢয়শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত এবং চন্দ্রবিন্দু বাংলায় রয়েছে। কিন্তু ব্যঞ্জন বর্ণগুলি উচ্চারিত হবার সময় শ্বাসবায়ু মুখগহ্বর দিয়ে বাইরে আসার পথে কোনো না কোনো স্থানে বাধা পায়, আর এই জন্য এই বর্ণগুলি কখনোই নিজে নিজে উচ্চারিত হতে পারে না। স্বরবর্ণের সাহায্য নিতে হয় এই বর্ণগুলি উচ্চারণের সময়। এই বর্ণগুলির উচ্চারণে কোনো না কোনো স্বরবর্ণের সাহায্যের প্রয়োজন হয়, সে কথাই কিন্তু এখানে বলা রয়েছে। প্রথমেই আমরা জানবো স্পর্শ বর্ণ সম্পর্কে। ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে উচ্চারণ করার সময় জিভের কোনো না কোনো অংশ, যেমন কণ্ঠ, তালু, মূর্ধা, দন্তকে স্পর্শ করে, কিংবা অধরের সঙ্গে ওষ্ঠের স্পর্শ হয় বলে এই 25টি বর্ণকে বলা হয় স্পর্শ বর্ণ। বিভিন্ন টেট এক্সামে বা তোমাদের সাবজেক্টের জন্য প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, এমনকি তোমরা যারা 9, 10-এ পড়ো তাদের জন্য গুরুত্বপূর্ণ যে স্পর্শ বর্ণের সংখ্যা কয়টি। 25টি রয়েছে আমাদের স্পর্শ বর্ণের সংখ্যা। এই স্পর্শ বর্ণগুলিকে উচ্চারণ স্থান অনুযায়ী বৈজ্ঞানিক রীতিতে 5টি বর্গে বা শ্রেণীতে ভাগ করা হয়। এক্ষেত্রে এক একটি বর্গে 5টি করে বর্ণ রয়েছে। এর আগে তোমাদের সেই বর্গগুলি কিন্তু আমি দেখিয়ে দিয়েছি যে 5টি করে বর্ণ রয়েছে এক একটি বর্গে। আর প্রথম 5টি বর্ণে প্রথম যে বর্ণটি, সেই বর্ণের নাম অনুযায়ী কিন্তু বর্গের নামকরণ করা হয়েছে। প্রত্যেকটি বর্গের প্রথম বর্ণের নাম অনুসারে সেই বর্গের নামকরণ করা হয়েছে। যেমন কি ক বর্গ, ক বর্গে কোন কোন বর্ণগুলি রয়েছে দেখো ক, খ, গ, ঘ, উম। তারপরে দেখো চ বর্গে রয়েছে চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়। ট বর্গে রয়েছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। ত বর্গে রয়েছে ত, থ, দ, ধ, দন্তান্ন। আর প বর্গে রয়েছে প, ফ, ব, ভ, ম। এইভাবে কিন্তু 5টি বর্গ রয়েছে। এখানে আবার দেখো যে ক বর্গের যে বর্ণগুলি রয়েছে, যে 5টি বর্ণ রয়েছে, সেই বর্ণগুলির উচ্চারণে জিহ্বামূল কণ্ঠ স্পর্শ করে। চ বর্গের যে বর্ণগুলি রয়েছে, সেই বর্ণগুলির উচ্চারণে জিহ্বার মধ্যভাগ অর্থাৎ তালু স্পর্শ করে। ট বর্গের যে বর্ণগুলি রয়েছে, সেগুলো উচ্চারণে জিহ্বাগ্র উল্টায় মূর্ধা স্পর্শ করে। ত বর্গের যে বর্ণগুলি রয়েছে, সেগুলো কি জিহ্বার উপর পাটির দন্ত স্পর্শ করে, উপরের দন্ত স্পর্শ করে, সেটাই বলা রয়েছে। আর প বর্গের যে বর্ণগুলি রয়েছে, সেই বর্ণগুলির উচ্চারণে অধরের সঙ্গে ওষ্ঠের স্পর্শ হয়। এরপর আমরা জানব অল্পপ্রাণ বর্ণ সম্পর্কে। প্রতি বর্গের
প্রথম ও তৃতীয় বর্ণের উচ্চারণে নিঃশ্বাস জোরে বের হয় না বলে এই বর্ণগুলিকে বলা হয় অল্পপ্রাণ বর্ণ। এইবার প্রতিবর্গের প্রথম বর্ণ আর বলছে তৃতীয় বর্ণ। এই বর্গগুলো একটু যদি দেখো উপরের দিকে, প্রতিবর্গ ক বর্গের যে প্রথম বর্ণ কি ক, আর তৃতীয় বর্ণ কি রয়েছে গ। ঠিক এইভাবে প্রত্যেকটি বর্গের কি চ বর্গের যেরকম প্রথম বর্ণ চ আর তৃতীয় বর্ণ রয়েছে বর্গীয় জ, এভাবে প্রত্যেকটি বর্গেরই কি প্রথম বর্ণ এবং কি বলেছে তৃতীয় বর্ণ। এই বর্ণগুলিকে উচ্চারণ করার সময় কি বলছে নিঃশ্বাস জোরে বের হয় না, এই জন্য এই বর্ণগুলিকে বলা হয় অল্প প্রাণ বর্ণ। যেমন রয়েছে কি ক, গ, চ বর্গীয় জ, ট, ড, ত, দ, প, ব, প্রত্যেকটির নিচে কিন্তু হসন্ত চিহ্ন হবে। আর মনে রাখার জন্য আরো একটি আমি এটা একটু সাজিয়ে লেখার চেষ্টা করেছি যাতে তোমাদের এইভাবে পড়লে মনে থাকে। ক চ ট ত প, গ জ ড দ ব। এভাবে যদি তোমরা পড়ো তাহলে কিন্তু মনে থাকবে যে প্রত্যেকটি বর্গের প্রথম বর্ণ আর তৃতীয় বর্ণ অল্প প্রাণ বর্ণ। এখানে দেখো 5টি 10টি কিন্তু অল্প প্রাণ বর্ণ রয়েছে। অল্প প্রাণ বর্ণ মাঝে মাঝে মহাপ্রাণ বর্ণের মতো উচ্চারিত হয়, তখন তাকে কি বলা হয় পিনায়ন বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ যে পিনায়ন কি, এইভাবেও আসতে পারে তোমরা যারা 9 বা 10-এ পড়ো, এবং উদাহরণ দিয়ে দেওয়া থাকে যেটা বলতে পারে যেটা কি হয়েছে পিনায়ন না খিনায়ন। এরকম যে কাটাল থেকে কাঠাল, টটা ঠয়ে পরিণত হয়েছে, কাক কটা খাক, খাক হয়ে গেছে, থু তু থেকে থু থু হয়ে গেছে, তটা থয়ে পরিণত হয়েছে, এই জন্য এক্ষেত্রে বলা হয়েছে কি এক্ষেত্রে হয়েছে পিনায়ন। 3 নম্বরে রয়েছে কি মহাপ্রাণ বর্ণ। এখন আমরা জানবো প্রতিবর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণের উচ্চারণে নিঃশ্বাস জোরে বের হয় বলে এই বর্ণগুলিকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। যখন এই বর্ণগুলি উচ্চারণ করব তখন অনেক জোরে শ্বাস বা অনেক সময় ধরে আমরা উচ্চারণ করতে পারি বা নিঃশ্বাস জোরে বের হয়, সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় মহাপ্রাণ বর্ণ। যেমন রয়েছে কি খ, ঘ, ছ, ঝ, ঠ, ঢ, থ, ধ, ফ, ভ। আর এইভাবে তোমাদের তো মনে থাকবে না, এবার মনে রাখার জন্য আমি একটু গুছিয়ে লেখার চেষ্টা করেছি। খ, ছ, ঠ, থ, ফ, ঘ, ঝ, ঢ, দ, ভ, এইভাবে কিন্তু মনে থাকবে। মহাপ্রাণ বর্ণ মাঝে মাঝে আবার কি হয় অল্প প্রাণ বর্ণের মতো উচ্চারণ হয়, আর তখন তাকে বলা হয় ক্ষীণায়ন। যেমন মাথা কি হয়েছে মাতা, চোখ চোখ, ধাইমা থেকে হয়েছে দাইমা, হয়েছ হয়েছ, কাঠ থেকে কাঠ ঠটা ট, অষ্টরম্ভা থেকে হয়েছে অষ্টরম্বা। এখন আমরা জানবো 4 নম্বরে অঘোষ বর্ণ সম্পর্কে। প্রতিবর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণের উচ্চারণের সময় কণ্ঠস্থ স্বরতন্ত্রীর কম্পন হয় না বলে কণ্ঠস্বর কি হয় মৃদু থাকে তখন, এই জন্য এই বর্ণগুলিকে বলা হয় অঘোষ বর্ণ। প্রতিবর্গের প্রথম এবং দ্বিতীয় বর্ণের কথা এখানে বলা রয়েছে। যেমন কি অঘোষ বর্ণগুলো ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ। মনে রাখার জন্য একটু সাজিয়ে লেখার চেষ্টা করেছি তোমাদের সুবিধার জন্য। ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ। এইভাবে কিন্তু তোমাদের মনে থাকবে। ধ্বনিবিজ্ঞানে স্বরের গাম্ভীর্যকে কি বলা হয় ঘোষ বলা হয়। সুতরাং যে বর্ণের উচ্চারণে স্বরগাম্ভীর্য নেই তা অঘোষ হয়। এরপর আবার দেখো কি রয়েছে তালিবর্ষ, দন্তাস্য, মূর্ধন্যস্য, এই বর্ণগুলিও অঘোষ বর্ণ। তাহলে দেখো এখানে আমরা 10টি বর্ণ কিন্তু পেয়েছি অঘোষ বর্ণ, তা সত্ত্বেও আরো 3টি বর্ণ কিন্তু আমরা পেলাম। মোট অঘোষ বর্ণ তাহলে কটা 13টি এখানে পেলাম। কোনো কোনো ঘোষ বর্ণ যখন অঘোষ হবে অঘোষ বর্ণে পরিণত হয় তখন তাকে বলা হয় অঘোষী ভবন। যেমন বড় ঠাকুর থেকে কি হয়েছে বট ঠাকুর, বাবু থেকে হয়েছে বাপু। এই যে বড় ঠাকুর থেকে বট ঠাকুর ডয়বিনারটা টয় পরিণত হয়েছে, বাবু পয়ে পরিণত হয়েছে বটা, বীজ থেকে বিচি বর্গীয় জটা চয় পরিণত হয়েছে। এখন আমরা জানবো ঘোষ বর্ণ সম্পর্কে। প্রতিবর্গের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ণের উচ্চারণের সময় বাতাসের ধাক্কায় কণ্ঠস্থ স্বরতন্ত্রীর কম্পন হয় বলে কণ্ঠস্বর গম্ভীর হয়, এই জন্য এই বর্ণগুলিকে বলা হয় ঘোষ বর্ণ বা নাদ বর্ণ। যেমন কি রয়েছে গ, ঘ, উম,
বর্গীয় জ ঝ ইয়, ড ঢ মূর্ধন্য, দ ধ দন্তান্ন, ব ভ ম। মনে রাখার জন্য একটু গুছিয়ে রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য। গ জ ড দ ব, ঘ জ ঢ ঢ ভ, আর রয়েছে উম ইয় মূর্ধন্য ন ম, নাসিক্য বর্ণ যেগুলো বলতে পারো। এই নিচের পাঁচটি। কোনো কোনো অঘোষ বর্ণ যখন শিথিল উচ্চারণে ঘোষ বর্ণে পরিণত হয় তখন তাকে বলা হয় ঘোষীভবন। যেমন কাক থেকে কি কাক, তোমাদের এক্সামে কেমন করে দিতে পারে যে কাক থেকে কাকে পরিণত হলো, এটা কি ঘোষীভবন না অঘোষীভবন? এক্ষেত্রে কি ঘোষীভবন হবে। শাক থেকে শাক, ধপ ধপে থেকে ধপ ধবে, পটা বয়ে পরিণত। আর এখানে হয়েছে কি শাক থেকে শাক, কটা গয়ে পরিণত হয়েছে। এখন আমরা জানবো নাসিক্য বর্ণ সম্পর্কে। প্রত্যেক বর্গের পঞ্চম বর্ণ অর্থাৎ উম ইয় মূর্ধন্য ন ম, এই পাঁচটি বর্ণের উচ্চারণকালে মুখ মধ্যস্থ বায়ু কেবল মুখবিভর দিয়ে বের না হয়ে নাক দিয়েও বের হয় বলে এই পাঁচটি বর্ণকে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ বলে। তাহলে দেখো নাসিক্য বর্ণে আর একটি নাম পেলাম অনুনাসিক বর্ণ। অন্যান্য স্পর্শ বর্ণ অপেক্ষা এই নাসিক্য বর্ণগুলির উচ্চারণ একটু বেশিক্ষণ স্থায়ী হয়, অনেক সময় ধরে আর কি উচ্চারণ করা হয়ে থাকে। এখন আমরা জানবো উষ্ম বর্ণ সম্পর্কে। যে সমস্ত বর্ণের উচ্চারণে উষ্মা অর্থাৎ শ্বাসবায়ু প্রাধান্য থাকে সেই বর্ণগুলিকে উষ্ম বর্ণ বলে। যেমন কি তালিবর্ষ, মূর্ধন্যস্য, দন্তাস্য, হ। এখানে উষ্ম বর্ণের সংখ্যা কিন্তু 4টি পেলাম। যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ এই বর্ণগুলির উচ্চারণ প্রলম্বিত করা যায়। শ্বাসের দীর্ঘতার সঙ্গে এই বর্ণগুলির উচ্চারণ সম্ভব হয়, সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় উষ্ম বর্ণ। এই 4টি বর্ণগুলির মধ্যে তালিবর্ষ, দন্তাস্য, মূর্ধন্যস্য এই 3টি বর্ণ হলো অঘোষ এবং হ এই বর্ণটি হলো ঘোষ বর্ণ। খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি। তালিবর্ষ, মূর্ধন্যস্য, দন্তাস্য এই বর্ণগুলির উচ্চারণের সময় প্রলম্বিত একটি শীষ ধ্বনির সৃষ্টি হয় বলে এই বর্ণগুলিকে আবার শীষ ধ্বনিও বলা হয়। তাহলে শীষ ধ্বনির সংখ্যা কটা পেলাম? 3টি। কি কি? তালিবর্ষ, মূর্ধন্যস্য, দন্তাস্য। এখন আমরা জানবো অন্তস্থ বর্ণ সম্পর্কে। একদিকে স্পর্শ বর্ণ, অন্যদিকে উষ্ম বর্ণ। এই দুই শ্রেণীর অন্ত অর্থাৎ মধ্যে স্থান বলে এবং উচ্চারণের সময় স্বর ও ব্যঞ্জনের মধ্যবর্তী বলে অন্তস্থ জ, বয়সূন্য র, ল, ব এই 4টি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয়। তাহলে অন্তস্থ বর্ণের সংখ্যা কয়টি পেলাম আমরা? 4টি। এইভাবে এখান থেকে তোমাদের এক্সামে দিতে পারে যে ল, এবার অন্যান্য বর্ণ দিল যে ক খ গ এরকম দিল বা ল দিল, 4টি অপশন দিল। এবার বললো নিম্নের কোন বর্ণটি একটি অন্তস্থ বর্ণ? তো অ্যান্সার কি হবে? ল। এভাবে বও দিতে পারে, বয়সূন্য রও দিতে পারে, অন্তস্থ জও দিতে পারে, এমনকি এইভাবেও দিতে পারে যে অন্তস্থ বর্ণের সংখ্যা কয়টি। সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? 4টি। স্বরবর্ণের উচ্চারণকালে মুখবিভর সম্পূর্ণ উন্মুক্ত থাকে, খোলা থাকে আর কি, এবং ব্যঞ্জন বর্ণের উচ্চারণের সময় মুখবিভর সম্পূর্ণভাবে উন্মুক্তও থাকে না, মানে খোলাও থাকে না, আবার শ্বাসবায়ু সম্পূর্ণভাবে বাধাপ্রাপ্তও হয় না। এই জন্য এই বর্ণগুলি না স্বর না ব্যঞ্জন। এই 4টি বর্ণের মধ্যে অন্তস্থ জ, বকে বলা হয় অর্ধস্বর। তাহলে অর্ধস্বর কোন কোন বর্ণ? অন্তস্থ জ, ব এবং বয়সূন্য র, আর লকে বলা হয় তরল স্বর। তাহলে তরল স্বরের সংখ্যা কয়টি? 2টি, বয়সূন্য র এবং ল। আর এর মধ্যে অন্তস্থ জ আর বকে বলা হয় অর্ধস্বর। 9 নম্বরে রয়েছে দেখো আশ্রয় স্থানভাগী বর্ণ। যে সকল বর্ণ পূর্ববর্তী স্বরবর্ণের আশ্রয় ছাড়া উচ্চারিত হয় না সেই সকল বর্ণকে বলা হয় আশ্রয় স্থানভাগী বর্ণ। যেমন কি এখানে বটা হবে না, অনুস্বর, অনুস্বরের চিহ্নটা দেখো একটু। স্বরে অনু অর্থাৎ শেষে বসে বলে এই নাম, মানে অনুস্বরের এই নাম হয়েছে, এবং বিসর্গ রয়েছে। এই দুটোই হচ্ছে আশ্রয় স্থানভাগী বর্ণ। কারণ এই দুটো বর্ণই নিজে নিজে উচ্চারিত হতে পারে না বা কোনো বর্ণের সাহায্য নিতে হয়। ব্যঞ্জন এবং স্বরের সঙ্গে এদের কোনো যোগ নেই বলে এরা অযোগ এবং উচ্চারণকালে এরা নানান রূপ পরিবর্তন ঘটায়, সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় বাহ। তাহলে বুঝতেই পারলে অযোগ এবং বাহ কেন বলা হয় অনুস্বার এবং বিসর্গকে, যে ব্যঞ্জন এবং স্বরের সঙ্গে এদের কোনো যোগ নেই বলে এদেরকে বলা হয় অযোগ এবং উচ্চারণকালে নানান রূপ পরিবর্তন ঘটিয়ে থাকে, আর এই জন্য এই বর্ণগুলিকে বলা হয় বাহ। এই দুটি বৈশিষ্ট্যের জন্যই এই বর্ণ দুটিকে বলা হয় অযোগ বাহ বর্ণ। কি স্বর কি ব্যঞ্জন?
সকল প্রকার ধ্বনির জন্ম হয় কণ্ঠে এবং অবসান হয় ওষ্ঠে। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি যে প্রত্যেকটি বর্ণের জন্ম হয় কোথায়? কণ্ঠে, এবং অবসান ঘটে কি হয়? ওষ্ঠে, অবসান হয় ওষ্ঠে। সেই জন্য ধ্বনির প্রতীক বর্ণগুলিকে উচ্চারণ স্থান অনুযায়ী এভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। প্রথমে রয়েছে দেখো উচ্চারণ স্থান অনুযায়ী কোন বর্ণকে কিভাবে আমরা উচ্চারণ করবো এবং সেই বর্ণের নামই বাকি সে সম্পর্কে এখন আমরা একটু জানবো। সেই জন্য ধ্বনির প্রতীক বর্ণগুলিকে উচ্চারণ স্থান অনুযায়ী এভাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। 1 নম্বরে রয়েছে দেখো অ, আ, ক, খ, গ, ঘ, উম, হ এবং তার রয়েছে কি বিসর্গ। এই বর্ণগুলির উচ্চারণ স্থান হলো কণ্ঠ ও জিহ্বামূল। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় কণ্ঠবর্ণ। 2 নম্বরে রয়েছে দেখো কি রস্বই, দীর্ঘই, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, অন্তস্থ জ, অন্তস্থ অ, তালিবর্ষ। এই বর্ণগুলির উচ্চারণ স্থান কি তালু ও জিহ্বামূল। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় তালব্য বর্ণ। দেখো এখানে শুধু যে ব্যঞ্জন বর্ণ চ, ছ, বর্গীয় জ, ঝ এগুলোকেই তালব্য বর্ণ বলা হয় তা না, এখানে কিন্তু স্বরবর্ণের মধ্যেও রস্বই এবং দীর্ঘইকেও কিন্তু তালব্য বর্ণ বলা হয়। 3 নম্বরে রয়েছে দেখো রি, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, বৈষ্ণব, মূর্ধন্যস্ব। এই বর্ণগুলির উচ্চারণ স্থান হলো মূর্ধা ও উল্টানো জিহ্বাগ্র। সেই জন্য এই বর্ণগুলিকে বলা হয় মূর্ধান্য বর্ণ। তাহলে দেখো বাংলা স্বরবর্ণের মধ্যে রিও কিন্তু একটি মূর্ধান্য বর্ণ। 4 নম্বরে রয়েছে দেখো ত, থ, দ, ধ, দন্তান্ন, ল, দন্তাস্ব। এই বর্ণগুলির উচ্চারণ স্থান হলো দন্ত ও জিহ্বাগ্র। সেই জন্য এই বর্ণগুলির নাম হলো কি দন্ত বর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যগুলি। 5 নম্বরে রয়েছে কি দেখো রস্যু, দীর্ঘ উ, প, ফ, ব, ভ, ম। এই বর্ণগুলির উচ্চারণ স্থান হলো ওষ্ঠ ও অধর। সেই জন্য এই বর্ণগুলির নাম হলো ওষ্ঠবর্ণ। তাহলে দেখো স্বরবর্ণের মধ্যে আমরা পেলাম রস্যু এবং দীর্ঘ, এই দুটো কিন্তু ওষ্ঠবর্ণ। তারপর তো ব্যঞ্জন বর্ণ রয়েছে যে প, ফ, ব, ভ, ম ওষ্ঠবর্ণ। 6 নম্বরে রয়েছে এ, ঐ। এই বর্ণগুলোর উচ্চারণ স্থান হলো কণ্ঠ ও তালু। সেই জন্য এই বর্ণগুলির নাম হলো কণ্ঠ তালব্য বর্ণ। এ এবং ঐ হলো কণ্ঠ তালব্য বর্ণ। 7 নম্বরে রয়েছে ও, ঔ। এই বর্ণগুলির উচ্চারণ স্থান হলো কণ্ঠ ও ওষ্ঠ। সেই জন্য এই বর্ণগুলোর নাম হলো কণ্ঠস্থ বর্ণ। একটু স্পেলিংটা একটু দেখবে। 8 নম্বরে রয়েছে অন্তস্থ ব। উচ্চারণ স্থান হলো দন্ত ও ওষ্ঠ। বর্ণটির নাম হলো দন্তস্থ বর্ণ। এই স্পেলিংটা একটু দেখবে। 9 নম্বরে রয়েছে দেখো উম, ইয়, মূর্ধান্য, দন্তান্ন, ম। এখানে বাটা হবে না, অনুস্বর এবং চন্দ্রবিন্দু। উচ্চারণ স্থান হলো নাসিকা। সেই জন্য এই বর্ণগুলোর নাম হলো নাসিক্য বর্ণ। তাহলে নাসিক্য বর্ণ কিন্তু চন্দ্রবিন্দু এগুলোকেও কিন্তু ধরা হয়ে থাকে বামনদেবের মত অনুসারে। এখান থেকে যে ডিটেলসে ক্লাসটি আমরা করলাম, এখান থেকে আমি 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। সেই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের অ্যান্সারটি কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর এই ক্লাসটি যারা প্রথম থেকে একদম শেষ অবধি দেখেছো, এই অ্যান্সার কিন্তু তারা অবশ্যই করতে পারবে। সে কথা মাথায় রেখে এই প্রশ্নগুলো কিন্তু করা। 1 নম্বরে প্রশ্ন রয়েছে কি শীষ ধ্বনির সংখ্যা কত? 2 নম্বরে রয়েছে তরল স্বরের সংখ্যা কয়টি? 3 নম্বরে রয়েছে অন্তস্থ বর্ণের সংখ্যা কত? এই 3টি প্রশ্নের অ্যান্সার তোমরা প্রশ্ন দাগ মানে 1-এর কয়টি, 2-এর কয়টি বা 3-এর কয়টি এইভাবে তোমরা অ্যান্সার করে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।